দয়া করে যা হয়েছে 1.5 মাসে সেটাও ভুলে যান। আগামী কাল থেকে ছাত্র জনতা যা চেয়েছে, সত্যিকার অর্থে যা পরিবর্তন হওয়ার কথা ছিল তা করেন, অন্যথায় আপনারা নিজেরাও মরবেন, আমাদেরকেও মারবেন, একদম স্পষ্ট কথা। ফার্স্ট অফ অল একটা আশাবাদী কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এই প্রধান উপদেষ্টা সোমবারে হচ্ছে তিনি জাতিসংঘে যাবেন। তো সেখানে যে ভাষণ দিবেন আশা করি সেখান থেকে আমরা আমাদের এই বাংলাদেশ, আমরা যে আমাদের এই মানে নতুন যে স্বাধীন হয়েছে সেটা তিনি বিশ্বের দরবারে তুলে ধরবেন, এবং আশা করি আমরা সেই ভাষণ থেকে এবং জাতিসংঘ থেকে তিনি ভালো কিছু নিয়ে আসবে। এটা আমি আমি বলতে পারি। আর আরেকটা বিষয় যেটা মামুন ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে সরকারকে টিকে থাকতে হবে শুধুমাত্র তার আপসীর নীতির কারণে। হুম। একদম স্ট্রেট ফরওয়ার্ড, মানে আমি নিয়ম, আমার নিয়মে আছে এটা করব, নিয়মে নেই করব না, স্ট্রেট ফরওয়ার্ড না হলে এই সরকার রান করাটা খুব কষ্ট হয়ে যাবে, সরকার রান করতে পারবে না। হুম। আপসহীন হতে হবে এবং স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে সরকারকে, ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের উপদেষ্টারা এই স্বাধীন বাংলাদেশে 5ই আগস্টের পরে আমরা উনাদেরকে যে দায়িত্ব দিয়েছি, উনাদের প্রত্যেকটা স্পেস এক একটা দলিল হওয়ার কথা ছিল। কিন্তু উনারা যদি একটা কথা বলে পরে যদি সেটা না হয়, তাহলে আস্তে আস্তে জনগণ আশান্বিত হয় এবং জনগণের মনোবল, বিপ্লবী চেতনাটা আস্তে আস্তে স্তমিত হয়ে যায়। দেখুন, আমি যদি ভুল না বলি আমাদের দুইজন উপদেষ্টা, দুইজন কি তিনজন উপদেষ্টা স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছে যে এবারে পুজোয় বাংলাদেশ থেকে কোনো ইলিশ ভারতে যাবে না। তো এখন যে ইলিশ যাচ্ছে, উনারা যে দ্বিমুখী আচরণ করছে, জনগণ কি আস্থাটা পাবে? বিপ্লব কি স্তমিত হচ্ছে না উনাদের এই মানে ডুয়েল কথার কারণে? বাংলাদেশ থেকে ইলিশ যাবে না মানে যাবে না, কেয়ামত হয়ে যাবে, যাবে না। একটা সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত, দুইটা সিদ্ধান্ত নিবে, এই সরকার বিপদে পড়বে, আমাদেরকেও বিপদে ফেলাবে। রাইট অর রং, যেহেতু আমার সময় কম আমি বলুন আমার সিদ্ধান্ত কাছে নেব এই যে একটা। বললাম, আমি ইসমাইল সাহেব একটু আগে বললাম, আমি সরি আজকে আমি বেশি, কারণ হলো বিষয়গুলি যখন সার্বভৌমত্বের বিষয় আসে আমি একটু কথা বলার চেষ্টা করি। এই যে ছাত্রদের প্রতিনিধিকে এই সরকারের আশপাশে রাখার যে একটা কৌশলী কনসেপ্ট, এটা এই কারণে রাখা হয়েছে যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যেন ছাত্ররা আর মাঠে নামে। এই সরকার ভুল হোক, যাই হোক, যেন যে কোনো সিদ্ধান্ত জনগণের বিরুদ্ধে হোক, যেন ছাত্ররা মাঠে না নামতে পারে, যে কোনো ছাত্রদের শীর্ষ পর্যায়ের কয়েকজনকে পাশে রাখা হয়েছে। এগুলি কৌশল আমার কাছে মনে হয়। এই সরকারের সমালোচনা করছে না, কিন্তু এই সরকারের যেভাবে সরকার পরিচালনা করার কথা ছিল, এটি এখন মানুষ প্রশ্ন তুলছে, হতাশ মানুষ। সরকারকে কেউ খুঁজে পায় না, কেউই না। সরকার কার সাথে কথা বলে দেশ চালাচ্ছে? এই জনগণের প্রতিনিধিত্ব কারা করছে? রক্ত যাদের গেছে তাদের রক্তের কোনো, কেন তাদের রক্তের কোনো আমরা আহ ইয়ে দেখতে পাচ্ছি না, মানে কি বলা যায়, এটা ফসল দেখতে পাচ্ছি না, যেভাবে দেশ পরিচালনার কথা ছিল সেভাবে কেন দেখতে পাচ্ছি না? এখানে অনেক কিছু হচ্ছে আমার কাছে। ইসমাইল সাহেব বলুন। আমি না, আমি 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 সেটাই বললাম কিছুক্ষণ আগে, যে কালকে হচ্ছে প্রধান উপদেষ্টার বাসার সামনে যারা এই যুদ্ধে আহত হয়ে, যুদ্ধে আহত মুক্তিযোদ্ধা, তারা কেন প্রধান উপদেষ্টার বাসার সামনে গিয়ে মানে অনশন করবে যে আমাকে চিকিৎসা করতে হবে, যারা আহত নিহত তাদের তালিকা করতে হবে? এই জিনিসটাই তো আমাদের সরকার মানে জবাবদিহিতার আওতায় যদি আনা হয় এই বিপ্লবী সরকারকে, তাদের ফার্স্ট ব্যর্থতা হচ্ছে এটা। এই একটা বিষয় নিয়ে কেন বিতর্ক হবে? কেন প্রধান উপদেষ্টার বাসার সামনে আজকে আহতরা যাবে, তারা অনশন করবে? এটা আমি মনে করি আমাদের ছাত্র যে দুইজন প্রতিনিধি ওইখানে আছে তাদের 100% ব্যর্থতা, তারা এই ব্যর্থতার দায় নিয়ে ওখান থেকে পদত্যাগ করে চলে আসুক। আমি স্পষ্ট ভাষায় বললাম, যারা এই বিপ্লব হয়েছে এই বিপ্লবের আহত নিহতদেরকে নিয়ে কেন বিতর্ক থাকবে? এটা একদম মানে বিতর্কের ঊর্ধ্বের একটা বিষয়। এটা নিয়ে কোনো কথা বলার কথা ছিল না। যারা আহত হয়েছে তাদেরকে হসপিটালে হসপিটালে চিকিৎসা দিয়ে বাসায় গিয়ে ওষুধপত্র দিয়ে ডাক্তার পাঠিয়ে দেওয়ার কথা ছিল। আর আজকে তারা উল্টো প্রধান উপদেষ্টার বাসার সামনে আসছে, নিজের ক্ষোভ জানাচ্ছে, অনশন করছে। এই জিনিসগুলোর ব্যর্থতা না একদম স্পষ্ট নিতে হবে দায়িত্বশীল জায়গা থেকে, অবহেলা করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় হচ্ছে আজকে 1.5 মাস হয়ে গেছে, আমার দেশের পুলিশ এখনো কেন অ্যাক্টিভ হয় নাই? কেন হয় নাই এই প্রশ্নটা কি ছাত্র জনতাকে করবেন আপনারা, নাকি হচ্ছে যারা সরকার আছে তাদেরকে করবেন? আমার পুলিশ আরে 1.5 মাসে যে কেন প্রশ্ন যারা হয় করার নাই? কথা ছিল, এই যে প্রশ্ন যারা করবার কথা ছিল তাদেরকে তো সরকারের মধ্যে বসে দেওয়া হয়েছে যেন প্রশ্ন করতে না না না, পারে। ভেরি সিম্পল ইকুয়েশন, আপনি বুঝতে হবে। যে সরকারের মধ্যে ছাত্ররা এই যে, প্রশ্ন করবার কথা ছিল, এটাকে কৌশলের সাথে খুবই চালাকি করে তাদের একটা অংশকে তাদের পক্ষে নিয়ে রাখা হয়েছে। এখন প্রশ্ন করবে কে? না আমি 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 স্পষ্ট ভাষায় প্রশ্ন করব, আমাদের যে দুইজন প্রতিনিধিকে নেওয়া হয়েছে তখন কি কোনো ভোটাভুটি হয়েছে?
তারা তাদের ইচ্ছা মতো দুইজনকে নিয়েছে, সুতরাং এটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিপ্রেজেন্টেটিভ না তারা, পাঁচটার পর। দ্বিতীয় হচ্ছে মাহফুজ আনামকে যে নেওয়া হয়েছে, কোন কোন ক্রাইটেরিয়ার বলে নেওয়া হয়েছে? আজকে বিশ্ববিদ্যালয়ে যে বিসি গুলো নিয়োগ হচ্ছে, কোন নিয়মের ভিত্তিতে নিয়োগ হচ্ছে? এখন আমি বলি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একদম আপ টু বটম, এটা হচ্ছে যে যেখানে লবিং করছে, তদবির করছে, সে সেখানে গিয়ে বসছে। এটা কি কোনো নিয়ম হতে পারে? গত গত হুম। স্বৈরাচার খুনি হাসিনা 15 বছর তো তাই করেছে। তো এখনো যদি সেই নিয়ম চলে, তাহলে আমাদের বিপ্লবটা কোথায়, সাফল্যটা কোথায়? তাহলে আমরা তো সেই পুরনো, মানে পুরনো নিয়মের মধ্যেই তো ঘুরপাক খাচ্ছি। তো এগুলো করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের বিচি নিয়োগের ক্ষেত্রে আমাদের সরকার প্রধান একটা স্ট্রং ঘোষণা দেওয়া উচিত ছিল যে এই ক্রাইটেরিয়ায় বিশ্ববিদ্যালয়ে বিচি নিয়োগ করা হবে। সেটা কি হচ্ছে? কোন নিয়মের ভিত্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে বিচি নিয়োগ হচ্ছে? আপনি ধরে ধরে 10টা বিশ্ববিদ্যালয়ের বিচিকে সামনে নিয়ে আসেন, যে আপনারা যে নিয়োগ হয়েছেন কোন নিয়মের ভিত্তিতে হয়েছে। লবিং এবং তো এই আপনার এই মানে ইয়ে, এই দুইটার ভিত্তিতে শুধু হচ্ছে। তো এটা কি হওয়ার কথা ছিল? আজকে এই 1.5 মাসের মধ্যে কেন প্রশাসন থেকে আমাদের আওয়ামী পেতাত্তাদেরকে সরাতে পারে নাই? খুনি হাসিনার দোষর যারা, তারা কেন বহাল তবিয়তে আছে? এই এই এগুলো তো সরকার এড়াতে পারে না। এগুলোর কারণে হচ্ছে বিশৃঙ্খলা হচ্ছে, আমাদের বিপ্লবটা মানে ধীরে ধীরে স্তমিত হয়ে যাচ্ছে, এবং আমাদের এই সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে। আমি বলবো সরকার ধীরে ধীরে ব্যর্থতার কাছে যাচ্ছে। কারণ এই জিনিসগুলো সরকারকে দায়িত্ব নিয়ে করার কথা ছিল, পুলিশকে সচল করার কথা ছিল, দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা ছিল। 1.5 মাসের মধ্যে কি উন্নতি হয়েছে? আমি একদিকে বলবো যদি সমালোচনা করি, আরেকদিকে বলবো যা হচ্ছে তো হচ্ছেই। কিন্তু সরকার যেই দায়িত্ব নিয়ে বসেছে তাকে ভুলে গেলে চলবে না। নির্বাচিত সরকারের মতো অনেক লম্বা সময় নেই, আস্তে আস্তে কাজ করবে, জনমত ইয়ে করবে। এই এই সময় তো নেই সরকারের। সরকারের আমি আপনাকে আজকে এই শোতে চ্যালেঞ্জ করে বললাম একটা কথা, সাগর ভাই, দায়িত্ব নিয়ে এভাবে যদি আর 2-3 মাস চলতে থাকে, যারা বিপ্লব করেছে তাদেরই বৃহৎ একটা অংশ বলবে যে আপনাদেরকে আর চাই না, নির্বাচন দেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। আমি আপনাকে আজকে বলে গেলাম, 2-3 মাসের যদি এরকম চলতে থাকে, 4 মাসের দিন এই স্লোগান আসবে এবং বাংলাদেশে আরো একবার আন্দোলন সংগ্রাম হবে নির্বাচিত সরকারের জন্য, ভোটাধিকারের জন্য। তো সেই সুযোগটা কেন এই বিপ্লবী সরকার করে দিবে? আপনারা তো 1,000 মানে ছাত্র এবং জনতার রক্তের উপর দাঁড়িয়ে শপথ নিয়েছেন। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। এটা যেমন তেমন সরকার না। স্বাধীনতার ইতিহাসে এই প্রথম একজন সরকার যিনি মানে বাঙালির রক্তের উপর দাঁড়িয়ে শপথ নিয়েছেন। হাজার হাজার মানুষকে নির্বিচারে গণহত্যা করা হয়েছে। তো সেই জায়গা থেকে এই সরকারের দায়িত্ব অনেক। এই সরকারের উপদেষ্টারা অনেক উঁচু। তারা আমি বলবো এক একটা মন্ত্রী না, মন্ত্রী 100 জন মন্ত্রীর থেকে অনেক বেশি সম্মানের, কিন্তু তারা তো সেটাকে গ্যাস করতে হবে, তারা সে ওইটা ধরে রাখতে হবে জনগণের কাছে। কিন্তু তারা কি সেটা পারছে আদৌ? যদি না পারে, আমি বললাম বাংলাদেশের মানুষ হচ্ছে সুযোগ দেয়, এবং তারা একদিকে সুযোগ দেয়, অন্যদিকে তারা বিপ্লবী। যখন দেখবে আমি সুযোগ দিচ্ছি, এই সরকার আমার নৈতিক সংস্কার করছে না, বাংলাদেশের সাম্য ফিরে আসছে না, তখন এই জনতাই বলবো ঠিক আছে, আপনি তাহলে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে, অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে জনগণের ক্ষমতা বুঝিয়ে দে। তাহলে হুম। তাহলে কি হলো? এই 100 জন, এই হাজার হাজার মানুষ মানে কেন রক্ত দিয়েছে? এটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যই তো। এটা পুলিশকে জনগণের মানে আপনার বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, একটা আইন, স্বাধীন একটা আইন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, এগুলোর জন্যই তো। স্বাধীন একটা নির্বাচন কমিশন। তো এই জিনিসগুলো যদি যুক্তিক সংস্কার না হয়, আমি সরকারকে উদারত আহ্বান জানাবো আপনার এই শোর মাধ্যমে, যারা সরকারের উপদেষ্টায় আছেন, আপনারা 5 তারিখের আগে কি ছিলেন আমরা জানি না, শপথ নেওয়ার আগে সেই ইতিহাস আমরা দেখবো না। আপনারা যেদিন থেকে শপথ নিয়েছেন, ওই দিন থেকে আপনারা আমাদের এই বিপ্লবের সম্মানিত উপদেষ্টা। আপনারা দয়া করে যা হয়েছে 1.5 মাসে সেটাও ভুলে যান। আগামী কাল থেকে ছাত্র জনতা যা চেয়েছে, সত্যিকার অর্থে যা পরিবর্তন হওয়ার কথা ছিল তা করেন, অন্যথায় আপনারা নিজেরাও মরবেন, আমাদেরকেও মারবেন। একদম স্পষ্ট কথা। আপনারা ব্যর্থ জি। হলে আমরাও ব্যর্থ, আপনারা আমাদের যদি আমাদের ব্যর্থ হন আমরাও জি, ব্যর্থ। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা ফিরে দিতে পারবো না, এবং সে দেশের জনগণ যে ভূমিকা রেখেছে কখনোই এটা আমি অস্বীকার করতে পারবো না। আমাদের দেশে যেভাবে মানে আপনার বিপ্লব হয়নি, বিপ্লব বলতে আমি বিক্ষোভ হয়নি যদি বলি, তখন তো বিপ্লব চলছিল আমাদের দেশে, অনেক কারণে পারেনি। কিন্তু ভারতে কিন্তু ব্যাপক বিক্ষোভ হয়েছে। সে দেশের জনগণ কিন্তু আমাদের সাধারণ জনগণের অবস্থান বুঝতে পেরেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা যদি বলি, সেখানে অবশ্যই ইলিশ পাঠাবে। সেই ইলিশের উপরে অবশ্যই সমানভাবে যেন লাভবান হয় বাংলাদেশের মানুষ। আমরা ভারত থেকে আমরা আনি না মরিচ, পেঁয়াজ, মশলা জাতীয় কি না আনি, কিন্তু এটা মনে রাখতে হবে আমরা কিন্তু দ্বিগুণ দাম দিয়ে আনি।
ভারতের বাজারে যত দাম দিয়ে তারা বিক্রি করে তার চেয়ে দ্বিগুণ দামে আমাদের কাছ থেকে বিক্রি করে তারা কিন্তু লাভ নেয়, এবং ভারতের নিজেদের জনগণের সকল চাহিদাকে পূরণ করে পর্যাপ্ত খাবার রেখে এরপরে আমাদের দেশে তারা পাঠায়। ভাই আমি আমি একটু এক তাদের মিনিট দেশে শেষ যাচ্ছি। করে তাদের দেশের চিকিৎসা, যে চিকিৎসা আমরা নিতে যাই সেই দেশের মানুষ সেই চিকিৎসা পায় যে দামে, যদি 5 টাকা দামে পায়, আর আমরা গেলে এটা 15 টাকা দামে কিনতে হয়। সো এখানে একটা বিশাল বৈষম্য রয়েছে। আমরা পাঠাই, তবে যেন সেটা আমাদের দেশের জনগণ খেয়ে এরপর যেটা থাকে সেটা পাঠাবে এক। আর অবশ্যই যেন ওই পাঠানোর যে লভ্যাংশ সেটা দিয়ে যেন আমার জেলেরা আরো বেশি মাছ ধরতে পারে, আমাদেরকে যেন স্বাভাবিক দামে ইলিশ খাওয়াতে পারে। এই ধরনের বিষয়গুলো থাকতে হবে। এক অপরের পরিপূরক, আমরা কেউ কেউ কাউকে কোনো জিনিস মাগনা দিচ্ছি না। ইলিশটাও একটা রাজনীতি, আর ইলিশটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা না ইয়ে, না কিন্তু সাগর ভাই, যখন শেখ হাসিনাও ক্ষমতায় এটা ছিল, নিয়ে যেন রাজনীতি না হয়। হ্যাঁ, ইলিশ না রাজনীতির অংশ সাগর হতে ভাই, পারে না। আমি আমি 5 সেকেন্ড বলি। শেখ হাসিনাও যখন ক্ষমতায় ছিল ভারতের অনুগত, তখনও তাদের পেঁয়াজের প্রবলেম হলে তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিত। তো হুম। আমাদের কাছে তো দেশ আগে হতে হবে। সরি, থ্যাংক ইউ। রাইট, না সেটাই। এবং আমি অবশ্যই এই জন্য আমাদেরকে আমাদেরকে যেটা করতে, আমাদের দেশি যে প্রোডাক্ট গুলি আছে চিকিৎসা ঠিক করুন, যেন ওই দেশে যেতে না হয়, কোনো কোথাও যেতে না, না হয়, এগুলি আপনাদের আমরা ভূমিকা। হ্যাঁ। আমরা আমরা ইলিশ পাঠানোর বিরোধিতা করছি না সাগর ভাই, আমরা বলছি যে সরকারের নতজানু পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশ হচ্ছে কিনা ইলিশ পাঠানো নিয়ে। কারণ সরকারি রাইট, সিদ্ধান্ত নিচ্ছে পাঠাবে না, আবার পাঠাচ্ছে, তাহলে সেটাই, জনগণকে কেন দ্যাটস ইট। বিভ্রান্ত করা হবে? আমি আমি আমার প্রশ্নটা হচ্ছে স্পষ্ট এই জায়গায়, যে জনগণকে বিভ্রান্ত করার অধিকার তো কাউকে দেওয়া হয় না। আমাদের এই সময় না পাঠালে খুব বেশি অসুবিধা হবে না। ইলিশটা যদি বন্ধ থাকতো পরের বার পাঠাতো কোনো সমস্যা হতো না, আমি দায়িত্ব নিয়ে বলছি। এটা জি, পাঠাতেই হবে আমার আমাকে, দেশের এমন মানুষ ইলিশ পাবে না, আমার দেশের গরিবরা ইলিশ পাবে না, তারা ইলিশ স্বপ্ন এটাই হয়ে বললাম থাকবে। আমি। আর 3,000 টন আপনারা পলিটিক্যালি বেনিফিট পাওয়ার জন্য একটা আমাদেরকে পাগল পাইছেন। হ্যাঁ। আমি আমি তো আপনাকে সেটাই বললাম, আমার আমার বাংলাদেশের জি। স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা। তো সেখানে আমি ইলিশটা কেন পাঠাতে হবে? এখানে তো না পাঠালে আমার খুব বেশি অসুবিধা নেই, আমার দেশের মানুষ খাবে, সেখান থেকে আরো সরকার আরো বেশি রাজস্ব পাবে। তো এই জিনিসগুলো হ্যাঁ, সরকারই পাঠার বলছে যে ব্যবসা যদি পাঠাবে। হয় হবে, কিন্তু এটা পলিটিক্যালি কোনো ক্ষমতা ধরে রাখার যদি কোনো একটা অংশ হয়, পলিটিক্যাল অংশ হয়, তাহলে অবশ্যই জনগণ এটার ব্যাপার কথা এখন তো বলবে। আমরা আজকে তো মাত্র সেটাই শুরু, ধরে নিচ্ছি। আজকে মাত্র শুরু, আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলবো। ধন্যবাদ আপনাকে।